ভদ্রচা পর্ব 16। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নওশিন পারভিন। টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে। এক একটা বজ্রপাত আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে, বাদ আসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না, বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার উপাস থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো, বলল, আমি দরজা খুলবো না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা, খুলতে হবে না, আপনি ভয় পাবেন না, প্লিজ আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত, কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে। তবুও সাবধানের মার নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো, ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন, আপনার নাম কি? ডাক নাম বলুন। পদ্মজা, সুন্দর নাম। আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান করে প্রশ্ন করলো, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন, তখন তো ভয়ে কাঁপছিলেন, নাম শুনেছেন? বাহ। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসলো, কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতার প্রমাণের জন্য এখন বের হতে বলবেন, তাই তো? উপাস থেকে গনন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। এত তাড়াতে হবে না, বৃষ্টি কমলেই চলে যাব, কষ্ট নেবেন না, খালি বাড়িতে। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে, ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমি হেসে বলল, আমার ডাক নাম বাবু, আমার আব্বা ডাকে, ভালো নাম আমির। পদ্মজার কথা বাড়ালো না, বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞাসা করলো, বাকিরা কোথায় বললেন না? আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল, আর আমার 2 বোন আর ভাই নানির বাড়ি। বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চেনেন না, তাই কোদনিকে যাবেন বুঝতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজালি বারান্দায় বসে হুক্কা টানছিলেন। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বিনুনিতে ধপধপে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি? কারে যান? বাসন্তী কেঁপে উঠলেন, ঘাড় ঘুরিয়ে রমিজদের দেখলেন, লম্বা করে হাসেন, বললেন, হুট কইরা মেঘখানা আইয়া পড়ল তো, তাতে আপনি কার বাড়িতে যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজালি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান, ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন, বললেন, মোর্শেদদার কি লগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন, গ্রামের মানুষ তো জানেন না তার আর মোর্শেদের সম্পর্ক। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত হবে। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল, গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনোই পাবেন না। একমাত্র গ্রামবাসী পারেন তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজালির চোখের দিকে তাকিয়ে বলেন, আমি তার বউ লাগি, প্রথম বউ, তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজালির চক্ষুদ্বয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন। তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন, এরপরেই বইয়ের জানে না? থাহেন কই আপনি? রাধাপুর। লুকাইয়া রাখছিস বিয়া কইরা? হ।
এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায়, আমার সাথে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। আমি তার বাড়ি থাকতে চাই। আপনারে আমারে সাহায্য করেন। গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না। রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে ফুটিয়ে উচ্চস্বরে বলেন, আপনার জায়গা করে দেতান আমরাই কেন? আপনি চিন্তাই করেন না, মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তী চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রমিজ আলীর প্রতিশোধের নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা, প্রতিটি অপমান ফিরিয়ে দেবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাহেন, আমি আরো কয়জনের লইয়া আইতাছি। রমিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। শহীদ রজব, মালেক, কামরুলকে নিয়ে ফিরেন। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন। ভদ্রজা উসখুস করছে, টয়লেটে যাওয়ার প্রয়োজন, প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে তার কতক্ষণ থাকবে সে? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাঁচি কোমরে গুজে নিল, আয়তুল কুরসি পরে বুকে ফু দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজে শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকক্ষণ। সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তেই হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি। এরপর কাঁপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত, যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডেল গেঞ্জি পরা, শার্ট ভিজে গিয়েছে, তাই বারান্দায় দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবারে আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছা করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বললো বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হাঁ করে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করলো। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গিয়েছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাড় দ্বারা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজ আলী চেঁচিয়ে ডাকেন, কইরে মহিষের দা, হাকাম কইরা এখন লুকাইয়া আছিস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়া আইছি। আমির বারান্দা বেরিয়ে আসে। গম্ভীর মুখ বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইয়া কবে? এই তো 4 দিন হলো। আসেন কেমন? এই তো আছি, তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল? আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়, বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমিরের কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেন, কোণঠাসা করেছে, মোর্শেদের পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভড়কে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকতাছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? শহীদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। শহীদ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই, তোর বাপের মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর ছাইরা দেমু? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে।
রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখোশের সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। শহীদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার খায়নি সে, তবে আজ সুযোগ পেয়েছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টাইয়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমি রাগে শক্ত হতেই হাতের শহীদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে শহীদের মাথা ভনভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হারিকেন। আধার নেমে এসেছে। আমির আবারও শহীদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বলেন, শিউলির আম্মা কয়জনের লইয়া মায়াডারে বার কইরা আনো, লুকাইয়াছে নটি। গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে। অথচ মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরে প্রতিটি কথা কানে এসেছে। চারপাশ যেন ভনভন করছে। শিউলির আম্মা পদ্মজা রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছোস? পদ্মজা ঝাপসা চোখে মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করান। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়েকে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারোর কানে পৌঁছালো না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দরী মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। 3-4 জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো। সবাইকে উপেক্ষা করে পদ্মজার ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তেই উবে গেল। দৌড়ে সে পদ্মজাকে জড়িয়ে ধরলো। চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনে ধরছো কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় ভিসে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনরে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরা গিয়েছিল, এই জন্যই খালি বাড়িতে ব্যাটা ছেঁড়া ডাইকা আনছে, রস কমাইছে। পূর্ণার গায়ে রিড়ি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, এর মাইয়াটাও এমন আইছে, নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়ারেও করালো। অথচ চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছেন, বুঝলা তোমরা সবাই, মায় এক বেশ্যা, মাইয়ারে বানাইছে আর এক বেশ্যা। অথচ আচমকা রেগে গেল খুব। আক্রোশে শরীর কাঁপতে থাকলেও রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর আগে চেঁচিয়ে বলল, আমার মাকে নিয়ে কিছু বলবেন না, আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থমকে গেল। লম্বা চুলগুলো খোঁপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মা রাগে ফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতরে কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো। পদ্মজা চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্ধা লাগবো। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলেই শহীদ আরো 3-4 জন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্তপ্ত হলো। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না আর্তনাদ কারোর হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেওয়ার কেউ ছিল না। এই পর্যন্তই ছিল পদ্মজা পর্ব 16। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।